সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফাঁসিবাদের দিনলিপি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান এবং আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ডক্টর আলী ওয়াক্কাস। বাম দিকে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ লিয়াকত আলী। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ফ্যাসিবাদী ও স্বৈরাচারী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 1 সেপ্টেম্বর 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 যশোরে 8 মাসে 69 খুন, নেপথ্যে টেন্ডার চাঁদাবাজি। 2010 চিনি, তেল ও আটার বাজার অস্থির। 2012 ভুয়া এলসি খুলে সরকারি 4 ব্যাংকের 6,000 কোটি টাকা আত্মসাৎ। 2013 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় ছাত্রদল নেতা আহত, বিসির গাড়িতে হামলা। 2014 সিরাজগঞ্জে পুলিশের বাধার মুখে বিএনপির র্যালি পণ্ড। 2015 57 ধারা কেন সংবিধান পরিপন্থী ঘোষণা হবে না। 2016 রায়পুরে বিএনপি অফিসে হামলা, খালেদা জিয়ার উপদেষ্টা অবরুদ্ধ। 2017 আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। 2018 নানা ছুতায় বিদেশ ভ্রমণ এমপিদের। 2019 ছাত্রলীগ নেতার মাদক সেবনের ছবি ভিডিও ভাইরাল। 2021 প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়ার মাজারে নেতাদের শ্রদ্ধা, গণতন্ত্র পুনরুদ্ধার করাই এখন বিএনপির চ্যালেঞ্জ। 2022 পুলিশের গুলি, যুবদল কর্মী নিহত, নারায়ণগঞ্জে বিএনপির কর্মসূচি। দর্শক, আমরা দেখে নিলাম গত 16 বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে মানুষের মৌলিক মানবিক অধিকার কেড়ে নিয়েছিল। এসব বিষয় নিয়ে আলোচনা শুনব, ব্যাখ্যা বিশ্লেষণ শুনব। ডক্টর আলী ওয়াক্কাস, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, 2009 সালের একটি খবর, যশোরে 8 মাসে 69 খুন, নেপথ্যে টেন্ডারবাজি, চাঁদাবাজি। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর মাত্র 8 মাসে এতগুলো খুন একটি এলাকায়, এটি আসলে কি প্রমাণ করে? আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায় গিয়ে ঠেকেছিল? আমরা যদি ক্ষমতা আসার পূর্ব কথাটাও চিন্তা করি, খালেদা জিয়ার ক্ষমতার লাস্ট সময়েও কিন্তু এদেশে কিন্তু ফেসিবাদ কায়েম করেছিল শেখ হাসিনা। এই যে লগি বইটা, তারপরে 28 অক্টোবরে যে তাণ্ডব, এরই ধারাবাহিকতায় যখন শেখ হাসিনা ক্ষমতায় আসে, ক্ষমতায় আসার পরে কিন্তু খুন, গুম, সন্ত্রাস এগুলোর এক বলা যায় রাজত্ব কায়েম হয়েছিল। 2024-এর 5ই আগস্ট পূর্ব পর্যন্ত যদি আমরা ইতিহাস বিশ্লেষণ করি, এবং সাম্প্রতিক সময় পুলিশ বাহিনী কিন্তু জাতির কাছে ক্ষমা চেয়েছে তাদের অপকর্মের জন্য, তাদের যে দুষ্কর্মের জন্য। অর্থাৎ পুলিশের রিপোর্ট অনুযায়ী কিন্তু বাংলাদেশে 60,000-এর মতো খুন হয়েছে 2009 থেকে 2024-এর 5ই আগস্টের পূর্ব পর্যন্ত। খুন, গুম, আয়নাগর এগুলো ছিল শেখ হাসিনার নিত্য নৈমিত্তিক কারবার। কারণ শেখ হাসিনা ক্ষমতায় আসার পূর্বে এবং ক্ষমতায় আসার পরে তার মাঝে যে আমরা পরিবর্তন দেখি, অর্থাৎ ক্ষমতা আসার পূর্বে মাথা হিজাব লাগানো, হজ থেকে আসা, তার চারিত্রিক যে আপনার দ্বিচারিতা, এবং ক্ষমতায় যাওয়ার পর
জনগণের সাথে যে জুলুম অত্যাচার নির্যাতন এটা বহুগুণে বেড়ে গেছিল। আপনি মাত্র একটা কিঞ্চিত একটা ছোট ঘটনা হয়তো 2009 সালের আমরা পরিসংখ্যান দেখলাম, শুধু 2009-এর আপনার পিলখানা হত্যাকাণ্ড, সেটা তো একেবারেই পরিকল্পিতভাবে শেখ হাসিনা ঠান্ডা মাথায় আমাদের যে জওয়ানদেরকে, যারা আপনার মেধাবী তরুণ, তাদেরকে খুন করা হয়েছে। 2024-এর যে সময়টা, বিশেষত জুলাই এবং আগস্ট, একেবারে খুনের একটা রাজত্ব তৈরি হয়েছিল। অর্থাৎ শেখ হাসিনার হাত সবসময়ই খুনে রঞ্জিত ছিল। আমরা যদি আপনার যে আমার ফাঁসি চাই বইটাও দেখি, তাতেও কিন্তু উনি খুনের ব্যাপারে খুবই উৎসাহী ছিলেন, এবং খুন করার পর উনি অনেক সময় মানে কান্নাটা ছিল অনেকটা মেকি কান্না, অর্থাৎ ওনার হাস্যোজ্জ্বল কোনো কান্না ছিল না, কান্নার পিছনেও ছিল একটা নেতিবাচক প্রবণতা। অর্থাৎ এর পিছনে কারণটা হচ্ছে শেখ হাসিনা তো ক্ষমতায় জনগণের ভোটে আসে নাই। আমরা যদিও 2008 সালে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনটা কিন্তু প্রশ্নবিদ্ধ ছিল। পরপর যে আপনার নির্বাচন, রাতে নির্বাচন, 153 জনের বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন হওয়া, ডামি এবং আমি নির্বাচন, তাতে করে কিন্তু শেখ হাসিনা এত বেশি দৌরাত্ম এবং আমিত্ববোধ চলে আসছিল, যার কারণে খুন গুম এটা ছিল তার কাছে খুবই স্বাভাবিক ঘটনা। একটা মানুষ যখন আয়নাগর থেকে বের হয়ে আসছে, বিশেষত জুলাই বিপ্লবের পর, তখন আমরা তাদেরকে দেখি কেউ 10 বছর, কেউ 8 বছর, কেউ 9 বছর, বিভিন্নভাবে কিন্তু আয়নাগরে ছিল। এটা কি ভাবা যায় এদেশের একজন নাগরিককে এভাবে আয়নাগরে রাখা হবে? ইলিয়াস কিন্তু ইলিয়াস আলীকে এখনো পর্যন্ত পাওয়া যায় নাই, যদিও আমরা আশাবাদী, কারণ আমরা সবসময় আশা পোষণ করি। কিন্তু ইলিয়াস আলী তৎকালীন জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন, ওনাকে গুম করা হলো, গুমের পরে হত্যা করা হলো চৌধুরী আলম। এইগুলো তো মানে ওনার কাছে এগুলো তো ওনার কাছে আসলে সবই পরিকল্পিত, উনি জানতেন। এবং ওনার যে আইনশৃঙ্খলা বাহিনীর যে ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল, অনেকে তো ইতিমধ্যে জবানবন্দি দিচ্ছেন, স্বীকার করছেন এই খুনের সাথে ওনারা জড়িত ছিল। তাতে বলা যায় এই যে 2009 সালের যে আপনার পরিসংখ্যান দিলেন, সেই একটা মাত্র যশোরের ঘটনা, এটা হচ্ছে সারা বাংলাদেশের। এবং এমনকি ওনার নিজ দলের সংসদ সদস্য কিন্তু লিটন হত্যা হয়েছে ওনার আমলেই। ওনার আমলে অনেক মানে ওনার সাথে যারা একটু সম্পর্কে দ্বিমত পোষণ করতো, তারা কিন্তু কাটা পড়তো, বিভিন্নভাবে কিন্তু তাদেরকে আপনার নিশ্চিহ্ন করা দেওয়া হয়েছে। তাদের আমলে আপনার সন্ত্রাস, চাঁদাবাজি সবগুলো কিন্তু শীর্ষস্থান দখল করেছিল। তাদেরই ছাত্র সংগঠন 2019 সালে রব্বানী এবং সুবন, যে আপনার সভাপতি সুবন এবং রব্বানী, তাদেরকে কিন্তু ব্যান্ড করা হয়েছিল, প্রত্যেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এর কারণ হচ্ছে কি, এত বেশি তাণ্ডব, এত বেশি আপনার চাঁদাবাজি, এত বেশি খুন গুম, হত্যা, রাহাজানি, মানে আপনার মাত্রাতিরিক্ত হয়ে গেছিল। অর্থাৎ কোথাও শান্তি ছিল না। এর পিছনে প্রশাসনের কিন্তু একটা প্রচ্ছন্ন প্রভাব ছিল, প্রশাসনের একটা প্রচ্ছন্ন সহযোগিতা ছিল। আমরা যদি উপজেলা লেভেল, আপনারা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, আপনারাও তো মদত জুগিয়েছিলেন। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আর তা হচ্ছে কি, শুধু আয়নাগরের যে কনসেপ্টটা শুধু শেখ হাসিনার প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিয়ন্ত্রণে শুধু ছিল না, সারা বাংলাদেশের সব জায়গাতে আয়নাগরের রূপকর্তা আয়নাগর ছিল। সবগুলো ইউনিভার্সিটি টর্চার সেলে রূপান্তরিত হয়েছিল। আমি যদি আমাদের বিশ্ববিদ্যালয়ের কথা বলি, আমাদের বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন, উনার আমলে হেন ঘটনা ঘটে নাই যা বলা যাবে ভদ্র সমাজের জন্য সভ্য। ওনাকে ছাত্ররা প্রায় মাসাধিককাল আটকে রাখলো, ওনাকে মানে ওনার ফুটবলে ওনার নাম রেখে ছেলেরা খেললো, সেই জায়গাতেও কিন্তু ওনাকে তৎকালীন সরকার সরায় নাই। কারণ সরকার জানে এই সমস্ত মানুষকে সরানো যাবে না, কারণ ওই সমস্ত মানুষরা ছিল ওনার সহযোগী। বিশ্ববিদ্যালয়কে নিয়ন্ত্রণ করার জন্য এই সমস্ত লোকজন প্রয়োজন। তৎকালীন ভাইস চ্যান্সেলর কিন্তু ব্যাংক নিয়োগের কেলেঙ্কারিরও হোতা ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নপত্র যে ফাঁস হয়েছিল, সেই বিষয়েরও কিন্তু উনি হোতা ছিলেন। বিভিন্ন কারণে কিন্তু সরকারের যারা নিয়োগ পেয়েছিল তৎকালীন সময়ে, তারা কিন্তু এভাবেই প্রশ্নবিদ্ধ ছিল। প্রশ্নবিদ্ধ থাকার কারণে কিন্তু, যেহেতু তারা সাধারণের সাথে সম্পর্ক ছিল না, যেহেতু তারা সবার সমর্থন নিয়ে আসে নাই, যার কারণে কক্ষিগত রাখত এবং ফ্যাসিস্ট কায়দায়, অর্থাৎ মানে ধীরে ধীরে ফ্যাসিস্ট হয়ে যায়, ফ্যাসিস্ট কায়দায় কিন্তু তারা সবাইকে নিয়ন্ত্রণ করতো, কথা বলতে দিত না, অর্থাৎ বিরোধী মতের কথাকে তারা কোনোভাবেই সহ্য করতে পারতো না। যার কারণে কিন্তু সব জায়গায় আপনার যে কোনো সেক্টরে যান, আপনার এনজিওতে যান, আপনি সরকারি প্রতিষ্ঠানে যান, ব্যাংক বিমাতে যান, যারাই আপনার সৎ কথা বলার চেষ্টা করছে, তারাই কোনো না কোনো রোষানলের শিকার হয়েছে। অর্থাৎ রোষানলবিহীন মানে বেঁচে থাকা ছিল তৎকালীন সময়ে একটা মানে মনে হয় একটা অনেকটা আশীর্বাদ। অর্থাৎ শেখ হাসিনার সময়ে কেউ ভালো থাকবে মানসিকভাবে, কেউ ভালো থাকবে শারীরিকভাবে, এটা আসলে তৎকালীন ওনার যে পরিষদ কেউ কিন্তু কল্পনা করে নাই, কেউই চায় নাই। অর্থাৎ এই দেশটা ছিল ওনার, এই দেশটা ছিল ওনার বাবার, ওই দেশটা ছিল ওনাদের একমাত্র পৈতৃক সম্পত্তি, যার কারণে কিন্তু এই অবস্থা আমাদের তৈরি হয়েছিল। লিয়াকত আলী, 2012 সালের একটি সংবাদে আমরা দেখছি ভুয়া এলসি খুলে সরকারি 4 ব্যাংকের 6,000 কোটি টাকা আত্মসাৎ। ব্যাংকের টাকা যে আত্মসাৎ করা যায়, এটি আসলে কিভাবে আসলে এই ধারণাটি? কোন ব্যাংক থেকে তারা টাকা নেয়নি? আপনি একজন ব্যাংকার হিসেবে আপনার অভিজ্ঞতা, ব্যাংক থেকে আপনি ধরেন আন্ডার ইনভয়েস করে টাকা, এলসির ক্ষেত্রে যেটা বলতেছে আপনি,
ওভার ইনভেস্ট করে টাকা নিতে পারেন, মাল আসবে না। আপনি এলসি ফেক এলসি দিয়ে আপনি মাল আসে নাই, সেইখান থেকে আপনি লক্ষ লক্ষ ডলার পাচার করে দিলেন। আদৌ কি সম্ভব এটি? হ্যাঁ। ব্যাংক এই টাকাগুলো কিভাবে দিয়ে দেয়? যিনি এলসি দেয় এবং ওদের কানেকশন থেকে ব্যাংকার জড়িত, সরকার জড়িত, যেখানে সরকারি পৃষ্ঠপোষকতায় আপনি যদি চান আপনি কি না করতে পারবেন। আপনি শুধু এই ব্যাংক কেন, আপনি এই পর্যন্ত যতগুলি প্রাইভেট ব্যাংক শেখ হাসিনার আমলে যেভাবে মোটামুটি স্মুথলি চলতো, সেই ব্যাংকগুলো একেবারে বৈশা গেল। এবং আপনি দেখছেন আজকে লেটেস্ট যে খবরগুলো পত্রিকা আসতেছে যে এই 5ই অগাস্টের পরে যে এই যে অন্তর্বর্তীকালীন বলেন আর যে ইউনূস সরকার বলেন, তারা কিন্তু বিভিন্ন ব্যাংকগুলিকে এখন মার্চ করতেছে। এমনও দিন গেছে যে ব্যাংকে আমরা যখন ক্লায়েন্ট টাকা নিয়ে আসতো বা চেক দিত, আমরা টাকা দিতে পারিনি। এটার জন্য বিভিন্ন জায়গায় ম্যানেজারের সাথে গ্রাহকদের বাকবিতণ্ডা হয়েছে, তো টাকাটা গেল কই। ও এমন একটা জিনিস তৈরি করছিল যে এই ফ্যাসিস্ট সরকার, যে তারা ক্ষমতা আসার পর সমস্ত ব্যাংকগুলিতে তাদের লোক বসাই দিয়ে বোর্ড ভেঙে দিয়েছে, হলমার্ক কেলেঙ্কারি, বিসমিল্লাহ, কোটি কোটি টাকা নাই করে দিয়েছে। ওখানে কারা জড়িত? আপনি তো একটা প্রাইভেট ব্যাংকের শীর্ষ কর্মকর্তা ছিলেন, আপনার অভিজ্ঞতা শুনতে চাই একটু, যে কিভাবে আপনাদেরকে বাধ্য করা হতো। না, ধরেন আপনাদের যেখানে প্রাইভেট ব্যাংক যেটা হয় সেটা একটা বোর্ড নিয়ন্ত্রিত, তাই না? ওরা বোর্ডে নিজস্ব লোক বসাই দিচ্ছে জোর করে। না, আপনাদেরকে হ্যাঁ। বাধ্য করা হতো কিভাবে? বাধ্য করা কি, এখন যদি মনে করেন ওই আপনার যদি বোর্ড থেকে যদি আপনি চাকরি বাঁচানোর স্বার্থে আপনাকে একটা তৈরি করতে বলে, ফাইল তৈরি করেন, একটা প্রপোজাল তৈরি করেন, সেই পর্যায়ে আপনি তৈরি করবেন না, হয় আপনাকে চাকরি ছাড়তে হবে, নয় আপনাকে উধাও করে ফেলবে। তখন আপনি কি করবেন? তারা একটা ফেক ফাইল, যেখানে তার কোনো অ্যাসেটের কোনো ইয়ে নাই, পরিমাণ নাই, অ্যাসেট না দিয়েও তারা লোন নিচ্ছে। এই যে আপনি এস আলমের কথা তো শুনতেছেন, যে একটা চায়ের দোকানদার বা তার স্টাফ, তাকে কয় কোটি টাকা সে লোন করে, এইভাবে টাকা তারা বের করছে। এমনকি সমস্ত পরিষদে বাংলাদেশের সবচেয়ে ভালো ব্যাংক ছিল ইসলামী ব্যাংক, সেই ইসলামী ব্যাংকটাকে কিভাবে ধ্বংস করে দিল। যে ইসলামী ব্যাংকের তখন মার্কেটে শেয়ারের দাম ছিল 60 টাকা, আমরা দেখছি ধাম করে সেই ইসলামী ব্যাংকে 9 টাকা 10 টাকা চলে আসে। তারা শেয়ার মার্কেট লুট করছে, তারা ব্যাংক, এমন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ফ্যাসিস্ট, সে নিজে বলতে লজ্জাবোধ করলো না যে তার ঘরের যে পিয়ন, সেও 400 কোটি টাকার মালিক। তার ঘরের ভিতরে তো দুর্নীতি, তার পৃষ্ঠপোষকতা নিশ্চয় ছিল বলেই তো তার ঘরের যে কর্মচারী সে 400 কোটি টাকার মালিক হয়। আপনি কোন ব্যাংকটায়, প্রিমিয়ার ব্যাংক ইকবাল, আজকে একটা দেশ গণঅভ্যুত্থান হইতেই পারে, একটা ফ্যাসিস্ট সরকারের ভিতরে জনগণ নামছে, সমস্ত দল নামছে, আপামর জনগণ নামছে, ফ্যাসিস্ট সরকার ভাগছে, কিন্তু ব্যাংকের এমডি পালাবে কেন? বাইতুল মোতাররমের খতিব সে পালাবে কেন? দুর্নীতি কোথায় কোথায় সে করে। আপনি তো শুধু সরকারি ব্যাংকে 6000 কোটি টাকা দেখছেন। দেবপ্রিয় ভট্টাচার্য যে আমাদের যে অর্থনীতিবিদ, উনি তার একটা শ্বেতপত্র বলছেন যে এই ফ্যাসিস্ট সরকারের আমলে 18 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। আপনি তো 6000 কোটি টাকা বলতেছেন শুধু সরকারি ব্যাংক। প্রাইভেট ব্যাংক, আজকে প্রাইভেট ব্যাংকগুলি মার্চ হচ্ছে না, সব ব্যাংকগুলি এক হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলতেছে ব্যাংকের টাকা নাই, ছাপায়েও টাকা দিয়ে তারা কিছু করতে পারতেছে। টাকা ছেপে যদি দেয়া হয় তাহলে কি ক্রাইসিস ম্যানেজমেন্ট হয়? এটা হয় না, এটা সে একটা ফেক করতে ইনফ্লেশন হয়ে যায়। তো এখন আপনি যেটা এই ফ্যাসিস্ট সরকার এই দেশটাকে যে পর্যায়ে নিচ্ছে, সে আজকে আমার কেন জানি মনে হয় শেখ হাসিনা এই ফ্যাসিস্ট সরকার এবং তার পরিবারটাই ছিল দুর্নীতিগ্রস্ত। ব্যাংক লুট তো 71 সালে হয়েছে। আপনার কাছে কেন মনে হয় এটা কি প্রমাণিত না? অবশ্যই, এবং এইটা তো পত্রিকায় লেখা হয়েছে। ব্যাংক লুট তো শুধু 72 সালেও ব্যাংক লুট হয়েছে, শেখ মুজিবের আমলেও ব্যাংক লুট হয়েছে। তো তাদের তো প্রেতাত্মা, তারই তো মেয়ে শেখ হাসিনা 18 বছর দীর্ঘ এই যে 18 বছর শাসন করলো, দেশের উন্নতি চাইতে অবনতি। আমরা কি আজকে দেশটাকে নিয়ে আমরা তো নরবরে কেন? ফ্যাসিস্টের পতনের পরে কি আমরা এগুলো কাটিয়ে অনেকটা কাটিয়ে উঠছে। অবশ্যই যে রিজার্ভ থেকে টাকা চুরি হয়, এটা আপনি কোনো শুনছেন? রিজার্ভ থেকে যে কিভাবে টাকা হয় এটা আমারও মাথায় ঢোকে না। মানে এমন একটা মধ্যরাতে ভল্ট খুলে টাকা দিয়েছেন কোথায়? মানে মধ্যরাতে হ্যাঁ, ব্যাংকের ভল্ট খুলতে দিবে না। এখন যদি এস আলমের আলম সাহেব এসে যদি বলে যে আমার এখানে ভোল্টের যে টাকা আছে এগুলি পাঠাও, আপনি পারবেন? আপনি দেখেন না, আয়না ঘরের কথা শুনেন না, গুপ্ত হত্যার কথা শুনেন না, এটা কি কোনো কারণ ছাড়া করে? আপনি ব্যাংকার আতঙ্কগ্রস্ত ছিল, ভয়ে থাক। এমনও দিন গেছে যে ব্যাংকের বোর্ড রাতারাতি ইসলামী ব্যাংকের এমডিকে বরখাস্ত করলো, বোর্ড ভাঙিয়ে দিল, তারা নিজেরা তুললো, ধরে নেই। আর কতগুলি ব্যাংক তারা তৈরি করলো তারা বলে, যেগুলো কোনো প্রয়োজন ছিল। তখন কিন্তু বারবার বিজ্ঞ ব্যাংকাররা বলছেন বা অর্থনীতি বলছেন এত ব্যাংক বাংলাদেশের দরকার নেই। সে ব্যাংকটা তৈরি করছেই জনগণ টাকা মাইলা দেওয়ার জন্য।
ঠিকানা একটা পত্রিকা, সেখানে একটা নিউজ করছিল মামু মাল পাচারের শীর্ষে। মামু মাল পাচারের শীর্ষে। মামুটা কে জানেন কাকে বুঝাইছে? জয়। বেগমপাড়া যে কান্নাতে, বেগমপাড়া কি ভাবিস কাদের টাকা? সব ব্যাংকে সব টাকা নাই। আলী ওয়াক্কাস 2013 সালের একটি সংবাদের শিরোনামে আমরা দেখছি, জাবিতে ছাত্রলীগের হামলায় ছাত্রদল নেতা আহত, ভিসির গাড়িতে হামলা। এটি তো, আপনি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, ঘুরে ফিরে এই ঘটনাগুলোই আমাদের সামনে আসে। কেমন ছিল শিক্ষার পরিবেশ আপনাদের? সারা বাংলাদেশে আপনার লেজুর ভিত্তিক বিহীন, আমরা ছাত্রের অধিকার নিয়ে কথা বলবে, রাকসু হবে, জাকসু হবে, ডাকসু হবে, যেগুলো আজকে নতুন করে কথা আসছে, আপনার এই সময় এই সমস্ত কোথাও কিন্তু আলোচনা আসে নাই। একমাত্র ঢাকা ইউনিভার্সিটি নির্বাচন দিয়েছিল, তাতেও কিন্তু তারা পরাজিত হয়েছিল। শিক্ষা জীবনে অনেকটা কিন্তু ভয়ে ছিল। শিক্ষার পরে সে কোথায় যাবে? যে সে ছাত্র তো শিক্ষার অর্জন করে কেন? পরবর্তী সে চাকরি চায়, বিদেশে পড়ালেখা করতে চায়, তার মেধার মূল্যায়ন চায়। যেই মেধার মূল্যায়নের না থাকার কারণে কিন্তু কোটা আন্দোলনটা আসছে। দেখা যাচ্ছে কি, একটা ছাত্র যখন চাকরিতে যাবে তার মেধাকে যাচাই করার জন্য, তখন কিন্তু পুলিশ ভেরিফিকেশনের নামে কিন্তু তাকে আটকে দেওয়া হচ্ছে। মানে বাবা দাদা কে আপনার বিএনপি করতো, কে জামাত করতো, কে বিরোধী দলে ছিল, এই একটা ট্যাগ দিয়ে কিন্তু তার ভেরিফিকেশন আটকানো হচ্ছে। তার মানে অনেকটা দূর পার হওয়ার পরে প্রিলিতে পাশ করলো, রিটেনে পাশ করলো, বাইবা হয়ে গেল, কিন্তু ভেরিফিকেশন এসে আটকা পড়লো। সাধারণ ছাত্রছাত্রী যারা ছিল সবাই কিন্তু তৎকালীন সময় বেশ আতঙ্কিত ছিল। কি করবে, তার ভবিষ্যৎ কোথায়? সে তার ভবিষ্যৎটা পরিকল্পনাহীন ছিল, তার ভবিষ্যৎটা নীতি পলিসিহীন ছিল, তার ভবিষ্যৎ নিয়ে সে শঙ্কিত ছিল। অর্থাৎ আপনার রিকমেন্ডেশন লাগতো ছাত্রলীগের নেতাদের কাছ থেকে। প্রত্যেকটা প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে ছাত্রলীগের নেতারা রিকমেন্ড করতো, তৎকালীন সময়ের বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ রিকমেন্ড করতো। এই যখন অবস্থা, তখন শিক্ষার পরিবেশটা কিছুটাই কিন্তু মানে বলা যায় একটা বিদঘুটে অবস্থা ধারণ করছিল। আপনারা যেটি পড়াতেন সেটি কি আসলে শিক্ষা ছিল? সেটি কি স্ট্যান্ডার্ড বলা যায়? কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা স্ট্যান্ডার্ডের থেকে নিচে চলে আসতে হয়েছিল। যেমন বলেন যে বাংলাদেশ স্টাডিজ নামে কিন্তু সারা বাংলাদেশে একটা কোর্স চালু করা হয়, অর্থাৎ স্বাধীনতা যুদ্ধ নিয়ে। সেখানে 7ই মার্চ, বঙ্গবন্ধু, এই সমস্ত চর্চা কিন্তু বাধ্যতামূলক করে দেওয়া হয়। যে এই বিষয়টা একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের জন্য খুব বেশি প্রয়োজন ছিল না, বাংলাদেশকে জানা হয়তো তার জন্য প্রয়োজন ছিল। এমন কিছু ইতিহাস জানা তৎকালীন সরকার বাধ্য করলো, বিষয়ের চেয়ে এই বিষয়টা গুরুত্বপূর্ণ হয়ে গেল, বিষয়টাকে বাধ্য করলো। যে বাধ্য করার মধ্য দিয়ে কিন্তু তারা অনেকটা নেতিবাচক প্রবণতার দিকে চলে গেল। অর্থাৎ যদি আমরা বলি যে আমাদের দেশে যে ইতিহাস তো মানে শাসক দ্বারা নিয়ন্ত্রিত। তৎকালীন সরকারের যে ইতিহাস ছিল, ভাষা আন্দোলন বলেন, মুক্তিযুদ্ধ বলেন, সবগুলোতে কিন্তু তাদের গুণগানের একটা বিষয় ছিল। এবং সারা দেশে যে আপনার বিষয়টা ছিল, স্কুল কলেজ সর্বত্র আপনার এই চর্চাটা ছিল খুবই বেশি আলোচিত বিষয়, যার কারণে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না। সেই ক্ষেত্রে শিক্ষার যে মান, শিক্ষার যে অবস্থান অনেকটা নিম্নমুখী ছিল। আরেকটা কথা, মানে যদি মানের কথা বলেন, আমাদের যে সিলেবাস, আমাদের যে পরীক্ষা পদ্ধতি, তাতেও কিন্তু একটা নিম্নমুখিতা ছিল। অর্থাৎ আমরা যদি স্কুলের কথা বলি যে বার্ষিক পরীক্ষা হঠাৎ করে উঠে দিচ্ছে, আমাদের সৃজনশীলতা আসছে, আমরা কোন দিকে যাব? একদম ক্লাস 7-এর অভিভাবক জানে না তার ছেলের মাস শেষে পরীক্ষা হবে কিনা, জানে না বার্ষিক পরীক্ষা কনসেপ্টটা আছে কিনা। সিলেবাসে যদি শরীফা চলে আসে, সিলেবাসে যদি আপনার বাংলাদেশি ইতিহাসকে বিকৃত করা হয়, সাংস্কৃতিক ইতিহাসকে যদি বিকৃত করা হয়, আমাদের নৈতিক শিক্ষাটাকে যদি বিকৃত করে দেওয়া হয়, তাতে কিন্তু আমাদের প্রজন্ম কোন দিকে যাবে সেটা কিন্তু অনিশ্চয়তা দিকে ছিল। পাশাপাশি যদি আমরা চিন্তা করি, স্কুল কলেজ লেভেলেও কিন্তু শিক্ষার ক্ষেত্রে বৈষম্য চলে আসছিল, ইউনিভার্সিটি লেভেলেও বিভিন্ন জায়গায়, মানে এবং এতগুলো বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতি জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় করাটা তো শিক্ষার মানকে নিচে নামায় দেওয়ার আরেকটা বড় মাধ্যম। সেখানে কিন্তু আপনার শিক্ষক নিয়োগের দুর্নীতি বিষয়টা চলে আসছে, তার বাবা মায়ের নামে বা পরিবারের নামে বিশ্ববিদ্যালয়। এই যে এতগুলো বিশ্ববিদ্যালয়, একটা দেশে এত বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন নাই। আর সাধারণ যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, সাধারণ বিষয়ের এত বিশ্ববিদ্যালয় কেন হবে? টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন, ভোকেশনাল বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন, কিন্তু আপনার যার এলাকায় যার বেশি জোর আছে সেই এলাকাতে বিশ্ববিদ্যালয় করা হচ্ছে, বাবার নামে দেওয়া হচ্ছে, মায়ের নামে দেওয়া হচ্ছে, নিজের নামে দেওয়া হচ্ছে। এই কারণে শিক্ষার ব্যবস্থাটা কিন্তু নিম্নমুখিতা ছিল। এবং অনেকগুলো বিশ্ববিদ্যালয় ছিল কিন্তু ভাড়া করা বাড়িতে, এখনো কিন্তু ভাড়া করা ছোট ছোট বিল্ডিং এ পাবলিক ইউনিভার্সিটি। সেটা কি ভাবা যায়? একটা পাবলিক ইউনিভার্সিটির জন্য জায়গা অ্যাকোয়ার করা হবে, সংসদে আইন পাস হবে, প্রজেক্ট হবে, তারপরে কাজ শুরু হবে। এখন দেখা যাচ্ছে কি 5 বছর 7 বছর চলে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের, এখনো কিন্তু ক্লাস শুরু করতে পারে নাই, এখনো কিন্তু আপনার কারিকুলাম ডেভেলপ করতে পারে নাই, শিক্ষক নিয়োগ দিতে পারে নাই। অর্থাৎ শিক্ষকদেরকে আপনার পুরস্কার দেওয়ার জন্য বা দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য অনেকে নিজেদের লোকদেরকে আপনার
বলা যায় যে পুনর্বাসন করার জন্য এই বিশ্ববিদ্যালয়কে তৈরি করে দিয়ে আমাদের মাঝে একটা বোঝা তৈরি করা হচ্ছে। এতগুলো বিশ্ববিদ্যালয় কোনোভাবেই কিন্তু বাংলাদেশের জন্য খরচ তো সরকারকেই পাশাপাশি যদি প্রাইভেট ইউনিভার্সিটি বলেন, এত প্রাইভেট ইউনিভার্সিটি কেন প্রয়োজন? জেলায় জেলায় প্রাইভেট ইউনিভার্সিটি, আপনার একটা বিল্ডিং এর মধ্যে 4-5টা আমাদের তো অনেক কলেজই ছিল, জেলায় জেলায় কলেজ ছিল, উপজেলায় উপজেলায় কলেজ ছিল, সবগুলো মানে আপনার একটা বিল্ডিং এ 4-5টা প্রাইভেট ইউনিভার্সিটি। সেটা কি ভাবা যায়? শিক্ষাটাকে এত আপনার সস্তা করে ফেলছিল, যার কারণে কিন্তু আমাদের এই দুর্গতি আর কি। জি লিয়াকত আলী ভাই, এই যে শিক্ষায় শিক্ষিত হয়ে একটি প্রজন্ম বেড়ে উঠলো, এরা আসলে আমাদের জাতিগত বোঝা হলো কতটুকু? এদের দিয়ে কি প্রত্যাশা করা যায়? জুলাই গণ অভ্যুত্থানের পর পরিবর্তিত বাংলাদেশে এই বোঝা আমরা কি করে সম্পদে রূপান্তর করব? আদৌ কি সম্ভব? আমাদের যে শিক্ষার যে সিস্টেমটা, তাই না, উনি যেটা টেকনিক্যাল সিস্টেমটা এখন আমাদের খুব দরকার। শুধু পুঁথিগত বই পড়ে আপনি ডিগ্রি অর্জন করতেছেন আর বিশ্ববিদ্যালয় খুলতেছেন, বিশ্বের কত লক্ষ লক্ষ ছাত্র পেরিয়ে আসতেছে, আপনি এখানে বেকার হচ্ছে। এখন যেটা সবচেয়ে বেশি আমার মনে হয়, এটা যদি উত্তরণের কোনো পথ থেকে, টেকনিক্যাল ইউনিভার্সিটিগুলি খুবই দরকার। এবং যে ইউনিভার্সিটিগুলো আছে এগুলো টেকনিক্যাল ইউনিভার্সিটি, একেবারে টেকনিক্যাল সাবজেক্টে, কারণ এখন তো আপনি টেকনিক্যাল লাইন ছাড়া তো আপনি আগাইতে পারতেছেন না। শিল্পায়ন, হ্যাঁ শিল্পায়ন দরকার, বিভিন্ন আইটি সেক্টরে আছে, তাই না, বিভিন্ন মেকানিক্যাল সাইড আছে, যেগুলো আমরা এখানে ধরেন আমাদের একটা ম্যান পাওয়ার একটা বিশাল একটা বাংলাদেশের সুযোগ আছে। তো এখন যদি এইখানে করতে হয়, আপনাকে এই ছেলেগুলো তো প্রোভাইড করতে হবে, এই ছেলেগুলো তো আপনি স্কিল করতে হবে। এখন ইদানিং অনেকেই দেখবেন এটা ট্রাই করতেছে যে এইসব লাইনে ছেলে মেয়েদেরকে ইনভলভ করা। শুধু যে বই পড়ে অনার্স পড়লেন, ডিগ্রি পড়লেন, তারপর গিয়ে দেখেন আপনি কয়টা লোক চাকরি পায়, আর চাকরি বাজার তো খুবই সীমিত আসতেছে, মানে রাষ্ট্রীয় এবং প্রাইভেট মিলিয়ে খুব বেশি না। তো এখন আপনি কিভাবে বড় চ্যালেঞ্জটা, এখন দেখেন ম্যাক্সিমাম ছেলেমেয়েরা কি করে, ম্যাক্সিমাম ছেলেমেয়েরা বাবা মারা যারা একটু সম্পদশালী, যারা একটু তারা তার বিদেশে পাঠায় দেয়, লেখাপড়ার জন্য তারা বাইরে পাঠিয়ে দিচ্ছে না কেন? এবং ওরা কিন্তু ফেরত আসতেছে না। ওইখানে যে কারণে পাঠানো হচ্ছে, মেধা ধরলাম তাদের মেধা অনেক ভালো, তারা বাইরে লেখাপড়া করতেছে, কিন্তু ওই লোকগুলো তো বাংলাদেশের জন্য করার জন্য ফেরত আসবে, সেটাও কিন্তু আনতেছে না। পরবর্তীতে তার ফ্যামিলি শুধু তারা নিয়ে যায়। তা আমাদের শিক্ষার মান অবশ্যই ভালো, কিন্তু কথা হচ্ছে আমাদের টেকনিক্যাল লাইনে লেখাপড়াটা খুবই জরুরি, এবং এটার উপরে যদি আপনি দক্ষ করতে পারেন, তাহলে দেশেরও একটা যে বেকারত্বটা বিগত রেজিম বোঝেনি কেন? হাসিনা রেজিম, আপনি হাসিনা রেজিমটা উঠান কেন? এটা এমন একটা রেজিম যার ইতিহাস বললে সারাদিন লাগবে। সাংবাদিকরা আমরা কি লিখতে চাইতাম? সাংবাদিকরা শুনেন, এখানে হচ্ছে কি পুরা দেশটার মধ্যে মনে হয় একটা হরিলুট অবস্থা ছিল, মানে ফ্যাসিস্ট সরকার মনে হচ্ছে যেন সাংবাদিকদের কিনে ফেলত, মানে যেভাবে টাকা পাইছে। এমন কিছু সাংবাদিকরা আমরা দেখছি, তারা এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে তো বলেই নাই, উল্টা তার গুণগান গাইছে। আজকে তারাও নাই। তাহলে আপনি যদি একজন ভালো সাংবাদিক হন, মানুষ সাংবাদিক কি চায়? আসল পিকচারটা তো চায়। আপনি তো কোনো পক্ষ নিয়ে সাংবাদিক করলে তো আপনি সাংবাদিক না, তাহলে আপনি একজনের পক্ষে কথা বলতেছেন। সাংবাদিক কাছে মানুষ আশা করে যে আসল জিনিসটা আপনি তুলে ধরেন, সঠিক তথ্য, পলিটিক্যাল ইডিওলজি থাকতেই পারে। তা আপনি সঠিক তথ্য যদি জনগণকে না দেন, আপনি সরকার যা বলে তাকে নিয়ে আপনি গান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ছিল ফ্যাসিস্ট, তাকে নিয়ে আপনার গান উৎফুল্ল করেন, সাংবাদিকরা ওনাকে কি বলে ওয়েলিং করতে করতে এমন বড় প্রধানমন্ত্রী, ওয়ার্ল্ডের খুব নাম করেছে একজন প্রধান, মানে তোষামোদি করে। তো এইসব সাংবাদিকরাও অনেকে আছেন যারা দেশকে ধ্বংসের ঠেলে দেওয়ার জন্য। আজকে দেখছেন ওদেরকে খুঁজে পাওয়া যায় না। আজকে কেন ওরা চুপ? মানে সাংবাদিকরা সঠিক তথ্য তুলে ধরেন নাই, এবং তারা সমস্ত তারা তো ধরতে চেয়েছেন, তুলে ধরতে চেয়েছেন। তো এখন তুলে ধরতে যেন বুঝবেন কিভাবে? তখন যদি আপনি সংবাদপত্রগুলি খুলেন, পড়েন, সে আমলে এই বিগত 18 বছরের আমলে সংবাদপত্র খুলে দেখেন কোন জায়গায় ফ্যাসিস্ট সরকারের করা হয়েছে। তো সাংবাদিকটা কিন্তু বিরাট শক্তি। আমরা যা পলিটিক্স করি বা রাজনীতি করি তাদের কথায়, কিন্তু একটা সাংবাদিক যখন তার কলমের মধ্যে লেখে সত্য ঘটনা, তাকেও সাহস খেতে হয়। কেন লেখা নেই? এখন এই প্রশ্নটা আপনি করতে পারেন। তারাও লেখা নেই। ব্যাংকারের যে অবস্থা, আপনাদের সেই অবস্থা হয়েছে, আপনাদেরকে হুমকি দিয়ে রাখছে, আপনিও ভজন। ওই যে একজনকে তো নিয়ে ফালায় রাখছে, চোখ বাইন্দা নিয়ে যাচ্ছে, তাকে পাওয়া যায় পুকুরের পাড়ে, তাকে পাওয়া যায় সেই সীমান্তের কাছে। তো তারাও তখন এমন একটা ত্রাসের রাজত্ব ফ্যাসিস্ট হাসিনা করছে, যে যার পরিপ্রেক্ষিতে আপনি মনে করেন দল নির্বিশেষে
সবাই তটস্থ, সবাই তটস্থ ছিল এবং সেই আন্দোলনে সবাই অংশগ্রহণ করছে। আপনি নিজেও দেখছেন যে এই আন্দোলনে অংশ নিয়ে অনেক শিশুরা মরেছে না বলি, আমার মিসেস পর্যন্ত রাস্তায় নামছে, আমার ছেলেরও উৎসাহ নিয়ে আগ্রহ নিয়ে। তার 71 সালের যেভাবে মানুষ যুদ্ধে চলেছে সেটা কিন্তু কোনো পার্টিকুলার দলের কিন্তু ছিল না। 71 সালের যে যুদ্ধটা হয়েছিল, জনগণ যে স্বতঃস্ফূর্তভাবে গিয়েছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে উনি ঘোষণা দিয়েছিল স্বাধীনতা। 24 থেকে রাজনৈতিক দলগুলো কি শিক্ষা নিতে পেরেছে বলে মনে হয় আপনার কাছে? আপনিও তো রাজনীতি করেন। আমার তো মনে হয় কিছুটা হইলেও তারা সচেতন হবে। জনগণের বাইরে কোনো কিছু করার ক্ষমতা কোনো রাজনৈতিক দলের নাই। এই জন্য অ্যাক্টিং বর্তমান বিএনপির যে অ্যাক্টিং চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বলছেন জনগণকে সাথে নিয়ে আপনারা কাজ করুন, এবং উনি ওনার লোকদের বলছেন, কি বলতেছেন, যে আপনারা এলাকায় চলে যান, মাঠে যান, জনগণের সাথে মিশেন। জনগণ যদি আপনাকে পছন্দ না তারপরেও করে, এত লোক বহিষ্কার করতে হলো কেন এত নেতাদেরকে? শুনেন, এটা একটা বাংলাদেশের ইতিহাসে এটা একটা বিরাট ঘটনা। যখন এই ঘটনাটা ঘটলো 5ই আগস্ট, মানুষকে কখনো কল্পনা করছে? 4 আগস্ট পর্যন্ত কেউ জানতো না দেশের বড় একটা পরিবর্তন হচ্ছে, এত বড় একটা ফ্যাসিস্ট সরকার পতন ঘটবে, এটা কিন্তু কেউ কল্পনা করি নাই, আমরাও করি নাই, যারাই যে দল করি না। হঠাৎ করে এই ঘটনা ঘটলো, 5ই আগস্টে পালাই গেল। এখন আপনি বলতেছেন তারপর বসে, তবে আমাদের বিএনপির আপনি যেটা বলছেন 4000 লোককে বহিষ্কার করছে নাকি, এটা বলতেছেন বিশাল নাম্বার, এটা বিশাল নাম্বার। এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান একটা কথা মনে করেন, অবায়দুল কাদের একদিন বক্তৃতা একটা কি বলছিল, যে যদি আওয়ামী লীগের পতন ঘটে তাহলে বাংলাদেশে 2 লক্ষ লোককে কচুকাটা করা হবে। অথচ 5ই আগস্টের ঘটনার পরপরই তারেক রহমান সাহেব সবাইকে শান্ত থাকতে বলেন। 10 জনও একটা লোকও এরকম মার্ডার হয় না। 4500 বা 4000 যারা বহিষ্কার হয়েছে, একটু মাত্র যদি গন্ধ পাইছেন যে এখানে সে দুর্নীতি করছে, এই রিপোর্ট ওনার কাছে চলে যায়। উনি এমন একটা জিনিস তৈরি করে, তাহলে এই কর্মীরা কি বোঝেন এই বিষয়টি? অবশ্যই বোঝেন, সেখান থেকে অবশ্যই বোঝেন। এটা একটু ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। যেমন ধরেন, আমি যেটা জানি, যেন একটা কারণ বাজারে একটা কথা বলি, যেখানে চাঁদাবাজি খুব লেখালেখি হইতেছে, চাঁদাবাজি, তাই না? কিন্তু আপনি জানেন, যখন বিএনপি থেকে ক্ষমতা আওয়ামী লীগ আসলো, আসার পরে কি করলো, ওইখানে যারা বিএনপির ছেলেরা, ওইখানে যাদের দোকানপাট ছিল, যেটা আমি যতটুকু দেখছি, তাদেরকে বের করে দিয়ে ওরা বসে গেল, সেটা পুনরুদ্ধার করলো। এখন যখন আবার 15 বছর বা 18 বছর পরে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটলো, তখন কি আপনি ওর জায়গাটা নিবে না? মানে দখল মুক্ত করলো। এখন যখনই এই জায়গাটা সে প্লেস করতে যাচ্ছে, বা নিজে যখন বলছে আমারটা দাও, তখনই আবার কিছু আমাদের সুবিধাভোগী লোক তারা আবার রিপোর্ট করলো যে দখলবাদী শুরু হয়ে গেছে। কিছুটা ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। রাজনৈতিক দলের কাছ থেকে যে আগামী যে গণতন্ত্রের উত্তরণের জন্য যেমন আচরণ প্রয়োজন তেমন আচরণ দেখছেন কিনা? আগামীতে যে নির্বাচনে কোনো বিকল্প হবে না। আপনি যে যত, এবং এটার জন্য প্রয়োজন সমস্ত রাজনৈতিক দলের আগের যে ঐক্যটা ছিল 5ই আগস্টের আগের, মানে গণতন্ত্রের প্রশ্নে, হ্যাঁ, সেই ঐক্যটা দরকার। মানে জোট না, গণতন্ত্রের প্রশ্নে মানসিকতার ঐক্য, রাইট। এখন আগের যেই 5ই আগস্টের যে ঐক্য ছিল ফ্যাসিস্ট সরকারকে তাড়ানোর ব্যাপারে, ছড়ানোর জন্য, সেই ঐক্যটা এখন বর্তমান দেশ চালানোর জন্য ওদের মধ্যে ঐক্য দরকার। ধন্যবাদ। সবাইকে সেক্ষেত্রে সহনশীল হইতে হবে, কিছু ছাড় দিয়ে হোক, যে আমি সবাই ঐক্যবদ্ধ। আমরা চাই এত বছর যার জন্য আমরা যুদ্ধ করছি, দেশে গণতন্ত্র একটা, সবাই মিলে যেন একটা সুন্দর দেশ গড়তে পারি। আলী ওয়াক্কাস ভাই, আপনার কাছেও একই প্রশ্ন। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে লিয়াকত ভাই বললেন যে একটা ঐক্য তো আসলে ভোটের ঐক্য দরকার নেই, মানসিকতায় ঐক্য দরকার যাতে ভোটটি হয়, তাই তো? আপনি কি সমর্থন করেন এটি? রাজনৈতিক দলের কাছ থেকে যে আমরা যে জিনিসটা আশা করছি, ইতিমধ্যে লিয়াকত ভাইয়ের কথা থেকেও আসছে, রাজনৈতিক দলের মধ্যে কিন্তু ইতিমধ্যে কিছুটা চেঞ্জ আসছে। এখন কিন্তু এতটুকু বুঝতে পারছেন যে আসলে মানুষের পালস বুঝতে হবে, দৃষ্টিভঙ্গি বুঝতে হবে, মনোভাব বুঝতে হবে। এসব কিছু যদি বোঝা না যায় তাহলে এই দেশে টিকা যাবে না। হয়তো ক্ষমতায় আসা যাবে, ক্ষমতা আসার পর জনগণের যে ম্যান্ডেট, জনগণের যে আকাঙ্ক্ষা, সেটাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে। এবং রাজনৈতিক দলগুলো সবার মাঝে কিন্তু একটা ঐক্য থাকতে হবে, জাতীয় স্বার্থে, জাতীয় নিরাপত্তার স্বার্থে, জন আকাঙ্ক্ষার স্বার্থে। সেই দৃষ্টিকোণ থেকে যে রাজনৈতিক দলের মধ্যে বেশ চেঞ্জ আসছে। কিছু হয়তো ভুল বোঝাবুঝি আছে, ছোটোখাটো, এগুলো হয়তো শেষ হয়ে যাবে। আমার কেন যেন মনে হচ্ছে যতই নির্বাচন কাছে আসবে, নির্বাচন বাংলাদেশে হবেই, মানে নির্বাচন হবে না এটা আমরা বিশ্বাস করি না। নির্বাচন যথাসময়ে হবে এবং নির্বাচনের পরিবেশ তৈরি হচ্ছে, সংস্কারও হবে। তবে সংস্কারটা হচ্ছে দীর্ঘমেয়াদী প্রসেস। কোনো এক সরকার যখন নির্বাচিত সরকার আসবে, সেই সরকার কিন্তু
এই দীর্ঘমেয়াদী প্রসেসটাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। তবে রাজনৈতিক দলগুলো আগের আচরণ থেকে অনেক বেরিয়ে আসছে, তাদের মাঝে কিন্তু সহনশীলতা আসছে, তাদের মাঝে কিন্তু আত্মসমালোচনা আসছে, যার কারণে কিন্তু এই বিএনপির যে 4000 বহিষ্কার বললেন, এটা একটা আত্মসমালোচনার ফলাফল। ইতিমধ্যে বড় সব দলগুলো বুঝতে পারছে কোনোভাবেই দুর্নীতি, অনিয়ম, সব দলগুলোর মধ্যে সংস্কৃতিতে নিজস্ব সংস্কৃতিতে বেশ পরিবর্তন আসছে। এখন আগামীর বাংলাদেশ হচ্ছে তরুণদের বাংলাদেশ, জেনজির বাংলাদেশ, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও কিন্তু একটা বিশাল একটা প্রভাব ফেলবে। আগামীর যে আপনার শ্রমবাজারটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দখল করে ফেলবে। সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু বাংলাদেশ আগাবে। আলী আক্কাস ভাই আপনাকে ধন্যবাদ, লিয়াকত আলী ভাই আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।